ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। সবাইকে লব্ধিতে স্বাগতম। আমরা আজকে গণিতের একটা ক্লাস করব। ক্লাসের কতগুলো নিয়ম আছে, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ক্যামেরাটা অন রাখতে হবে, মাইক্রোফোনটা অফ রাখতে হবে। আমি এখানে মিউট করে রেখেছি, কেউ আনমিউট করতে পারছে না একটা মাত্র কারণে, আপনারা আসলে ক্লাসের নিয়মগুলো ফলো করতেছেন না। আমি একটু আনমিউট করেছিলাম। ক্লাসে কোনো ধরনের অতিরিক্ত প্রশ্ন বা অতিরিক্ত কোনো কথা বলা যাবে না। প্রশ্ন করা যাবে অবশ্যই, সেটার জন্য হাত তুলতে হবে। হাত তুলে আমি আপনার কাছে যাব, এবং আপনার কাছে গেলে তখন আপনি কি করবেন, আপনার সমস্যাটা আমাকে বলবেন। অথবা আপনি ডিরেক্ট মেসেজ আমাকে দিতে পারেন। আপনাদের চ্যাট অপশনে দেখবেন আহ এখানে কি আহ ডিরেক্ট মেসেজ দেওয়ার একটা অপশন আছে। আমাকে সেই ডিরেক্ট মেসেজ দিলে আমি অবশ্যই মেসেজটা দেখব এবং আপনার কাছে যাব। ঠিক আছে? অবশ্যই হচ্ছে যে আমাদের হাত তুলতে হবে কোশ্চেন থাকলে, এবং হচ্ছে যে খাতা কলম এটা নিয়ে আমাদেরকে ক্লাসে বসতে হবে। ঠিক আছে? আমার পরিচয়টা মোটামুটি এখানে যারা আছেন ম্যাক্সিমামই জানেন, যেহেতু ম্যাক্সিমাম আমাদের লব্ধির স্টুডেন্টও এখানে আছেন। তো আমি আরিফুল ইসলাম, আমি কুমিল্লা ক্যাডেট কলেজে একজন এক্স ক্যাডেট। আমি চুয়েট থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি। তো আজকে টপিকটা হচ্ছে আমাদের গণিতের চার নিয়ম এবং ভগ্নাংশ, এই রিলেটেড আমরা অনেকগুলো অঙ্ক করব, প্র্যাকটিস করব। ঠিক আছে? এবং ক্লাসের শেষে আপনাদের 25 মার্কের একটা পরীক্ষা আছে, 20 মিনিটের। অবশ্যই পরীক্ষাটাতে সবাই অংশগ্রহণ করবেন, কারণ পরীক্ষার মধ্যে পরীক্ষাটা দিলে আপনি যাচাই করতে পারেন আপনি আজকে ক্লাসের পড়াগুলো বুঝতে পেরেছেন কিনা, বা আপনার এখন অবস্থানটা কিরকম। ঠিক আছে? এখানে অনেক স্টুডেন্ট আছেন, সবার মধ্যে পরীক্ষাটা দিলে আমি অবশ্যই হায়েস্ট মার্ক, পরীক্ষার পরে কে হায়েস্ট মার্ক পেয়েছেন, কে কত পেয়েছেন, বা হায়েস্ট মার্ক কত উঠেছে, সেটা আমি আপনাদেরকে ডিক্লেয়ার করে দেবো, ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয়েছে। তো অবশ্যই পরীক্ষাটা সবাই সিরিয়াসলি দিবেন। আপনি যাচাই করতে পারবেন হায়েস্ট মার্ক কত উঠেছে আর আপনি কত পেয়েছেন। তো অবশ্যই সবাই ক্লাসের শেষে পরীক্ষাটা অংশগ্রহণ করবেন। আচ্ছা, প্রথমত আমরা আমাদের সরল অঙ্কের যে বদমাশ নিয়মটা আছে এটা একটু দেখব। অধ্যায় 3, যে গণিতের চার নিয়ম বা চার প্রক্রিয়া সম্পর্কিত যে সমস্যা বলি, সেখানে আমরা এই সরল অঙ্ক দেখি, যে সরল অঙ্কটা আমাদেরকে কি করতে হয়, এই বদমাশ নিয়ম ফলো করে করতে হয়। যে বদমাশ নিয়মটা কি, বি, বিতে থাকে কি ব্র্যাকেট। ব্র্যাকেট কয় ধরনের আছে, তিনটা ব্র্যাকেট আছে। মেইনলি চারটা ব্র্যাকেট থাকে আমরা যেটা ক্লাস 6-এ পাই, বাট ক্লাস 5-এর জন্য আমরা কয়টা ব্র্যাকেট দেখেছি, তিনটা। একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, দেন হচ্ছে থার্ড ব্র্যাকেট। মোট চারটা ব্র্যাকেট, তিনটা ব্র্যাকেট থাকে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এই সরল অঙ্কে আমাদেরকে কি করতে হয়, সবার ফার্স্টে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ করতে হয়। ঠিক আছে? জোবায়ের হাত তুলেছেন, বলেন। স্যার, আপনি বলেছেন না যে চারটা ব্র্যাকেট, চতুর্থ নাম্বার ব্র্যাকেটটা দেখতে কিরকম? আরেকটা ব্র্যাকেট আছে, সেটা হচ্ছে যে রেখা বন্ধনী, যেটা হচ্ছে যে এই যে উপরে দাগ টানা দেওয়া থাকে। যেমন হচ্ছে আপনাকে এভাবে দিতে পারে 6+5 × 2। এখন আপনাকে দিল এই 6 আর 5-এর উপর এভাবে একটা দাগ টেনে দিল, 6 আর 5-এর উপর একটা দাগ টেনে, এটাকে রেখা বন্ধনী বলে। ফার্স্ট ব্র্যাকেটের আগে আমরা জানি কি, নর্মালি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যোগ আছে, গুণ আছে, তাহলে গুণের কাজটা আগে করতে হবে। কিন্তু যদি এই রেখা বন্ধনী থাকে, আপনাকে এই যোগের কাজটা আগে করতে হবে, তারপর গুণের কাজটা করতে হবে। যোগের ব্যাপারটা ক্লিয়ার? তো রেখা বন্ধনীটা আপাতত আমাদের ক্লাস 5-এ যেহেতু নাই, আমরা এটা নিয়ে এত বিস্তারিত যাব না। আমাদের মোট তিনটা ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট, এই তিনটা নিয়ে আমাদের ক্লাস 5-এর বইয়ে কাজ করেছে। আমরা এই তিনটা নিয়ে কাজ করি। আহ রেডমি 10 স্যার আপনি হাত তুলেছেন, বলেন। আনমিউট করেন, আনমিউট করে কথা বলেন। মঈনুদ্দিন বলো। স্যার, ওই যে আপনি যে বললেন এখন ফোর্থ, মানে চতুর্থ বন্ধনী, এটা কোন ক্লাসে উঠলে আমরা পাবো? এটা নর্মালি এটা নর্মালি কোনো ক্লাসের বইয়ে আসলে এটা নাই, কোনো ক্লাসের বইয়ে আসলে এটা নাই। এটা হচ্ছে যে একটা এক্সট্রা কনসেপ্ট বলতে পারেন, যেটা হচ্ছে রেখা বন্ধনী অনেক সময় অনেক ধরনের সরল অঙ্কে দিয়ে থাকে। আপনি ক্লাস 6-এর বইয়ে দেখছেন রেখা বন্ধনী নেই। এই সরল অঙ্ক 7 আর 8-এর বইয়ে গেলে আপনি তেমন একটা আর পাবেন না। এরপর পাটিগণিত আপনার নাই। তার মানে রেখা বন্ধনী আসলে খুব কম জায়গাতেই কি করা হয়, ব্যবহার করা হয়। এটা কিছু কিছু কম্পিটিটিভ এক্সামে, যেমন এই বৃত্তি পরীক্ষা বা যদি কোনো স্কুলে ভর্তি পরীক্ষা থাকে, সেখানে এই রেখা বন্ধনী ব্যবহার করে অনেক জায়গায়। বাট এটা আসলে আহ আমাদের বইগুলোতে কোথাও কোনো ক্লাসে গেলে আপনি এই সরল অঙ্কের মধ্যে রেখা বন্ধনীটা পাবেন না। ঠিক আছে? আমাদের পাঠ্য বইয়ের কোথাও রেখা বন্ধনী বলে কোনো ধরনের অঙ্কের মধ্যে রেখা বন্ধনী ব্যবহার করেন।
ঠিক আছে। ঠিক আছে। আলিফ আচ্ছা হাত স্যার, তুলেছেন, এটার বলেন। কাজ কি? বলেন। আলিফ আপনি আনমিউট করে রেখেছেন, সরি মিউট করে রেখেছেন, বলেন। স্যার, পরীক্ষাটা কোন বিষয়ের উপর হবে? আজকে যা পড়াচ্ছি এগুলোর উপরেই হবে স্যার। পরীক্ষা কোন বিষয়ের উপর হবে? ক্লাসে যা পড়াচ্ছি সেটার উপরেই হবে। হ্যাঁ, রেখা বন্ধনীর কাজ সবার আগে করতে হয়। যেহেতু আমাদের রেখা বন্ধনীর কাজ নিয়ে আমরা এই তিনটা ব্র্যাকেট নিয়ে এখন কাজ করবো, রেখা বন্ধনী নিয়ে আর কোনো প্রশ্ন আপাতত করা যাবে না, যেহেতু রেখা বন্ধনী আমাদের ক্লাস 5-এর বইয়ে নাই, বৃত্তি পরীক্ষার জন্য না, এটা আসবে না আপাতত। বাট জানার জন্য, এটা জাস্ট জানার জন্য মাথায় রাখেন যে আপনাকে কি করতে হবে, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনীর আগে রেখা বন্ধনীর কাজ করতে হয়। রেখা বন্ধনীটা কিরকম থাকে, দুইটা বা তিনটা সংখ্যার উপর এরকম একটা দাগ টানা দেওয়া থাকবে, যে সংখ্যাগুলোর উপর এরকম দাগ টানা দেওয়া থাকবে সেগুলোর কাজ আগে করতে হবে, শেষ এটাই। তারপরে প্রথম বন্ধনী কাজ করতে হবে, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। তারপর হচ্ছে যে ওতে অর্ডার, আমরা বাংলাতে এটাকে জানি হচ্ছে এর হিসেবে। আপাতত আমাদের যেহেতু বর্গমূল, স্কোয়ার এগুলো নাই, আমরা শুধুমাত্র মাথায় রাখবো ওতে আমরা হচ্ছে যে অফ বা অর্ডার বলা হয়। ঠিক আছে, অফের কাজ অথবা অর্ডারের কাজ, এই দুইটার কাজ হচ্ছে ব্র্যাকেটের পরে করি। তারপর ডিভিশন, যেটাকে আমরা ভাগ বলি, ভাগের কাজ করি। মাল্টিপ্লিকেশন আমরা গুণের কাজ করি। এডিশন আমরা যোগের কাজ করি। সাবট্রাকশন আমরা বিয়োগের কাজ করি। এই সিরিয়ালে আমরা কাজগুলো করি। প্রথমে হচ্ছে প্রথম বন্ধনীর কাজ, তারপর হচ্ছে দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপর হচ্ছে তৃতীয় বন্ধনীর কাজ, তারপর হচ্ছে এর কাজ। ঠিক আছে, যেহেতু রুট ওভার স্কোয়ার এগুলো নাই, পাওয়ার নাই, এগুলোর কথা আমরা বাদ দিই। তারপর ভাগের কাজ করতে হয়, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। এখন আপনার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যদি এরকম থাকে 6+6 ভাগ 2, এখন এখানে প্রথম বন্ধনীর ভিতরে আবার দুইটা চিহ্ন আছে, একটা আছে যোগ, একটা আছে ভাগ। একটা আছে যোগ চিহ্ন, একটা আছে ভাগ চিহ্ন। তাহলে যোগ আর ভাগের মধ্যে, যোগ আর ভাগের মধ্যে আমাদের কোনটার কাজ আগে করতে হয়? ভাগের কাজ আগে করতে হয়। তাহলে এখানে আমরা 6কে 2 দিয়ে ভাগ করব, 6+3 পাবো, তারপর যোগ করে দিয়ে 9 পাবো। আগেই 6 আর 6 যোগ করে 12, তারপর ভাগ 2 সমান সমান 6, এইভাবে লেখা যাবে না। ব্যাপারটা কি ক্লিয়ার? সঠিকটা কি, প্রথম বন্ধনীর ভিতরে সিরিয়ালে যেটার কাজ আগে থাকবে, যদি দুইটা তিনটা কাজ থাকে তাহলে যেটা কাজ আগে থাকবে সেটা আগে করতে হবে। তো আমরা একটা এক্সাম্পল, একটা ম্যাথ করি। ম্যাথটা যেটা করব, একটা আমি করে দিব আর একটা আপনারা নিজেরা করবেন, দুইটা ম্যাথ এখানে আছে। আমি ফার্স্টের একটা অঙ্ক করি, অঙ্ক করলে আস্তে আস্তে বুঝে যাবো। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এটা আপনাদের বইয়ের উদাহরণের একটা অঙ্ক, দুইটা বড় বড় অঙ্ক আমি বই থেকে নিয়েছি। আপাতত এগুলো দেখলেই আপনার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে কি কি দিয়েছে দেখেন, তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী 10 গুণ প্রথম বন্ধনীর ভিতরে তিনটা কাজ আছে, -2, দ্বিতীয় বন্ধনী শেষ হলো, আবার দ্বিতীয় বন্ধনী শুরু হলো, প্রথম বন্ধনী ভাগ 2, এভাবে করে একটা সরল অঙ্ক দেওয়া হচ্ছে, আপনাকে বলছে সমাধান করার জন্য। তাহলে আপনাকে সবার ফার্স্টে কিসের কাজ করতে হবে? আপনাকে সবার ফার্স্টে কাজ করতে হবে কিসের? এই যে আমরা যেটা জানি প্রথম বন্ধনী, এই যে প্রথম বন্ধনী, এটার ভিতরে কাজ করতে হবে এবং এটার ভিতরে কাজ করতে হবে, এই দুইটা কাজ আমাদেরকে আগে করতে হবে। তো এবার হাত তুলেছেন, বলেন। স্যার, এখানে যে আপনার প্রথম পদ্ধতিতে দিয়েছে যে 12/4 -1 এর বাইরে যে লেখা -2, এটা আপনার অর্ডার? না না, এটা অর্ডার না, অর্ডার এখন আপনাদের এটা জানারই দরকার নেই। আপাতত হচ্ছে যে আমরা জাস্ট এই ব্র্যাকেট এর বিয়োগ, জাস্ট এই পাঁচটা জিনিসটা কাজ করব, আর অন্য কোনো কিছু নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার দরকার নেই। এরটাও আপনাদের ক্লাস 6 এর বইয়ে নেই, এর অঙ্ক ক্লাস 6 এর বইয়ে খুব কম, ওই সরল অঙ্ক ভগ্নাংশের সরলের এখানে গিয়ে আছে এর। তার আগ পর্যন্ত কিন্তু এর কোনো কাজ নাই। এই যে অধ্যায় 3 আমরা যেটা গণিতের 4 নিয়ম সরল অঙ্ক, এখানে কিন্তু কোনো অঙ্কে এর ব্যবহার করা নেই, বাট ওই ভগ্নাংশের অংশে আছে বিধে আমি এরটা পড়াচ্ছি। ঠিক আছে, যে আপনাকে প্রথম বন্ধনী তারপর এর কাজ করতে হবে, সরি প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী তারপর এর কাজ করতে হয়। মানে যদি আপনার এখানে এর, ভাগ, গুণ এই তিনটা থাকে, এই তিনটার মধ্যে আপনাকে সবার ফার্স্টে এর কাজ করতে হবে, তারপর ভাগের কাজ করতে হবে, তারপর গুণের কাজ করতে হবে। আমি এক্সাম্পল একটা দেখাই দিব এরকম একটা অঙ্কের, একটু ওয়েট করবো। তাহলে আমরা এখানে কি করব, এখানে আমরা যে কাজটা করব, প্রথমে প্রথম বন্ধনীর কাজটা করব। প্রথম বন্ধনীর ভিতরে আমরা এখানে দেখছি কি কয়টা পার্ট আছে, এখানে দুইটা দুইটা চিহ্ন আছে, একটা আছে ভাগ চিহ্ন, একটা আছে বিয়োগ চিহ্ন। তাহলে প্রথম বন্ধনীর ভিতরে যে দুইটা চিহ্ন আছে ভাগ এবং বিয়োগ, এই দুইটার মধ্যে কোনটার কাজ আমাদেরকে আগে করতে হবে? ভাগের কাজ। তাহলে 12কে আমরা 4 দিয়ে ভাগ করব, তাহলে বাকি সব সেম রেখে দিব। 10 গুণ 12কে 4 দিয়ে ভাগ করলে কত আসে? 3 বিয়োগ 1,
বিয়োগ 2। তারপর এখানে এই প্রথম বন্ধনীর ভিতরে গুণ আছে আর বিয়োগ আছে, গুণ আর বিয়োগের মধ্যে কোনটার কাজ আগে করতে হয়? অবশ্যই গুণের কাজ আগে করতে হবে, তারপর বিয়োগের কাজ। তাহলে 6 আর 6 গুণ করে কত আসবে? 36 বিয়োগ 6। এটা প্রথম বন্ধনীর কাজ এখনো শেষ হয়নি, এটা থেকে যাবে ভাগ 2 ভাগ। এখন প্রথম বন্ধনীর কাজ কি আমার শেষ হয়েছে? এই লাইনে কিন্তু প্রথম বন্ধনীর কাজ এখনো শেষ হয়নি, তাহলে আমরা কি করব? এই প্রথম বন্ধনীর কাজটাই এখন আবার করব। এই যে প্রথম বন্ধনী, তাহলে এখানে কি আসবে? এখানে আসবে তৃতীয় বন্ধনীর পরে এখানে 10 গুণ 3 থেকে 1 বিয়োগ করলে কত? 2 বিয়োগ 2 বিয়োগ 36 থেকে 6 বিয়োগ করলে কত? 30। যখন একটা সংখ্যা চলে আসবে তখন আর ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন, ভাগ 2 ভাগ 3। এখন দেখেন তো, এখন কি আর প্রথম বন্ধনী আছে? প্রথম বন্ধনী না থাকলে তারপর কিসের কাজ করতে হবে? প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেলে তখন আমাদেরকে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে। যে দ্বিতীয় বন্ধনীর কাজ এটা, দ্বিতীয় বন্ধনীর কাজ এটা। এখন এখানে দ্বিতীয় বন্ধনীর ভিতরে আবার গুণ আছে বিয়োগ আছে, গুণ আর বিয়োগের মধ্যে আমরা কিসের কাজ আগে করব? গুণের কাজ। তাহলে 10 আর 2 গুণ করলে কত আসবে? 20 বিয়োগ 2। থার্ড ব্র্যাকেট জায়গা থেকে বিয়োগ 30 কে 2 দিয়ে ভাগ করলে কত আসে? এখানে আসে 15। যেহেতু ভাগের কাজ আছে সেই ভাগটাই করব। ভাগ কত? 3। তাহলে 20 কে 2 দিয়ে বিয়োগ করলে কত? এখন দ্বিতীয় বন্ধনীর কাজ, 20 থেকে 2 বিয়োগ করলে কত আসে? 18 বিয়োগ 15 ভাগ কত? 3। তাহলে 18 থেকে 15 বিয়োগ করলে 3 ভাগ 3 সমান সমান কত আসবে? 1। তাহলে আমাদের উত্তরটা কত আসবে? উত্তরটা আসবে। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? অনেকে উত্তর দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ। মাহির, আতিফ, মৃদুল, হ্যাঁ অনেকে অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। তো আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছেন। স্যার হাত তুলেছেন, বলেন। হ্যাঁ রেডমি 10 স্যার হাত তুলেছেন, বলেন, কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা সবাই লিখে ফেলেছেন খাতায়। এরপরের যে অঙ্কটা আমি দিব সেটা আপনারা সবাই নিজেরা করবেন, এবং সময় খুবই কম, সময় দিব 1 মিনিট। সবাই দ্রুত সেই অঙ্কটা করে ফেলবেন, ঠিক আছে? আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। মিস্টার সায়ন্তিকা বলেন, কি কোশ্চেন আছে? এই অঙ্কটা সবাই করে। আতিয়া ইবনাত অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ। বাকিরা? মাহির অ্যান্সার দিয়েছেন, সাফা অ্যান্সার দিয়েছেন, রিয়াজুল অ্যান্সার দিয়েছেন, শাইরিনা দিয়েছেন, ইনায়া, আয়ান, সাহা, রোদেলা সাহা দিয়েছেন, ইখলাস দিয়েছেন, প্রিয়তা মেহজাবিন, থ্যাংক ইউ, রিদিমা, মারজুক, সাবরিনা, ওয়াকিয়া, জুবায়ের, থ্যাংক ইউ, মাইশা। ঠিক আছে ঠিক আছে, গুড।
থ্যাংক ইউ। তো এবার অ্যান্সার দিয়েছেন, সাকিব অ্যান্সার দিয়েছেন, মুবাশশিরা, সুজস, ফাইজা। থ্যাংক ইউ স্যার। মোটামুটি ম্যাক্সিমাম অ্যান্সার দিয়ে দিয়েছেন এবং অ্যান্সার সবারটাই কারেক্ট হয়েছে। আহ একজন অ্যান্সার দিয়েছেন এক্স স্যার, আপনার অ্যান্সারটা একটু ভুল হয়েছে, একটু কারেকশন করবেন, দেখবেন আমি এখন অ্যান্সারটা অঙ্কটা আবার করে দিব। আর বাকি সবারটা মোটামুটি হয়েছে। তো আমরা এটাও আমাদের বইয়ের অঙ্কই, আমরা মোটামুটি জানি, জাস্ট প্র্যাকটিসের জন্য একবার রিভিউ দেওয়ার জন্য অঙ্কটা করানো, যে আমরা এখানে কি করছি ফার্স্টে ওই ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখানে কি আছে, ভাগ আছে, যোগ আছে, তাহলে ভাগের কাজ আগে করব। তাহলে এখানে কি আসবে, 4, 4 × 28 কে 7 দিয়ে ভাগ করলে কত আসে, 4, যোগ 1, বিয়োগ 3, বিয়োগ, এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে আবার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটা গুণ আছে একটা বিয়োগ আছে, তাহলে ফার্স্ট আমরা গুণের কাজ করি। 5 আর 7 গুণ করলে 35 বিয়োগ 29, ভাগ 3, আবার লাস্টে ভাগ 3 আছে। তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ যেহেতু এখনো শেষ হয় নাই, তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা কি করি, আবার কমপ্লিট করি। যে 4 আর 1 যোগ করলে কত আসে, 5, বিয়োগ কত, 3, দ্বিতীয় বন্ধনী, বিয়োগ 35 থেকে 29 বিয়োগ করলে কত আসে, 6, ভাগ 3, ভাগ 3। এখন এখানে আবার কি আসলো, দ্বিতীয় বন্ধনী আসছে, এখানে দ্বিতীয় বন্ধনী আসলো, এখানে দ্বিতীয় বন্ধনী আসলো, এখানে একটাই, ভাগ ভাগ করে ফেলবো। আর এখানে আছে গুণ এবং বিয়োগ, তাহলে গুণ এবং বিয়োগের মধ্যে আমরা আগে কোনটার কাজ করব, আগে আমরা কাজ করব কিসের, গুণের। 4 আর 5 গুণ করলে 20, বিয়োগ কত, 3, বিয়োগ এখানে কত আসছে, 6কে 3 দিয়ে ভাগ করলে কত আসছে, 2, ভাগ 3। তাহলে 20 থেকে 3 বিয়োগ করলে কত আসে, 17, বিয়োগ 2, ভাগ 3। 17 থেকে 2 বিয়োগ করলে কত, 15, ভাগ 3, সমান সমান 5। তাহলে উত্তরটা কত আসলো, 5। আমাদের ম্যাক্সিমামের কাছে এই অঙ্কগুলো খুব সহজ, যেহেতু আমরা ক্লাস 6-এ আরো কঠিন অঙ্ক করে ফেলেছি। আমাদের ক্লাস 6-এর অলরেডি ওয়ালটন স্যার, আপনার যেটা আছে, আপনি আমাকে একটু নামটা বলেন, আমি আপনার নামটা রিনেম করে দিচ্ছি। একটু হাত তুলবেন আপনি, আপনার নামটা আমাকে মেসেজে লিখে দেন, আমি লিখে দিচ্ছি এখানে। মুসাইবা। একটু হাত তুলবেন, তাহলে আমার খুঁজতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছেন? আশা করি এটা সবাই বুঝতে পেরেছেন। তাহলে এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, সবাই খাতায় লিখে নিয়েছেন? থ্যাংক ইউ। তাহলে নেক্সট নেক্সট ম্যাথটা, এই ধরনের অঙ্ক আপনাদের বইয়ে প্রায় 3টা 4টা আছে, যেখানে লিচু নিয়ে, টাকা নিয়ে, ঠিক আছে, এগুলো নিয়ে কাজ করেছে। অঙ্কগুলো খুবই সহজ লাগার কথা এখন আপনাদের কাছে। আপনারা এটা একটু ট্রাই করেন। জাস্ট রানা, তারপর ব্র্যাকেটে সমান সমান দিয়ে টাকা লিখবেন, রবিন সমান সমান দিয়ে টাকা, উত্তরে জাস্ট এই দুইটা লিখবেন, তাহলেই হবে। সবাই দ্রুত অ্যান্সার দিয়ে দিবেন, এই অঙ্কগুলো খুবই সহজ, বেশি সময় নেওয়া যাবে না। আপনারা যে কোনো নিয়মে করতে পারেন, ক্লাস 5-এ তো অনেকে এক একজন এক এক নিয়মে করেছেন, স্কুলে এক এক নিয়ম করিয়েছে, অনেকে হয়তো বলছে বাসায় এক্স ধরেও করেছেন, মানে একটু অ্যাডভান্স লেভেলে করেছেন, ক্লাস 6-এ উঠেছেন, এখনো অনেকে এই অঙ্কগুলো নতুন ধারায় করতে পারবেন। তো আমি বলবো যে আপনারা জাস্ট কি করেন, এখানে নিজেদের মতো করে করেন, বাট অ্যান্সারটা আমাকে কারেক্টলি দিবেন। মার্জুক অ্যান্সার দিয়েছেন,
হ্যাঁ, এই অঙ্কগুলো ধরে করা যায়, এক্স ধরে করা যায়, যেভাবে খুশি করতে পারেন, বাট আমার কথা হচ্ছে যে অঙ্কের অ্যান্সারটা কারেক্ট হতে হবে। ঠিক আছে, সাফা অ্যান্সার দিয়েছেন, শেরিনা দিয়েছেন, সাবরিনা, আহ ইখলাস, জুবায়ের, ইনায়া অ্যান্সার দিয়েছেন, আতিফ মাহমুদ, থ্যাংক ইউ, শিহান, রিফাজ অ্যান্সার দিয়েছেন, মিষ্ঠ দিয়েছেন, দেওয়ান, গুড, শিথিল ঘোষ, হ্যাঁ ঠিক আছে স্যার, মাহির ঠিক আছে, ফাইজা ঠিক আছে, সাবেরা, জাকিয়া, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, ম্যাক্সিমামই অ্যান্সার দিয়ে দিয়েছেন, মোটামুটি আপনারা এই অঙ্কগুলো পারেন, যে যে নিয়মই করেছেন না কেন, গুড। আহ ফাভিয়া বুশরা, আপনার হচ্ছে একটা ভুল হয়েছে, এটা কি নাম্বার ভুল লিখেছেন কিনা একটু দেখেন, হয়তোবা 1 3 এর জায়গায় 1 লিখে ফেলেছেন। উম, লুহি ঠিক আছে, রিয়াজুল ঠিক আছে, মাইশা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, মোটামুটি সবারটাই ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে অ্যান্সার দেওয়ার জন্য, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখানে রানা ও রবিনের একত্রে 890 টাকা আছে, রানা অপেক্ষা রবিনের 124 টাকা কম আছে, তাহলে বেশি আছে কার? রানা। এই অঙ্কগুলো আমরা অনেক ভাবে করতে পারি, আমি ক্লাস 5-এ যে নিয়মটা করেছিলাম সেই নিয়মটা ফলো করি, যে ক্লাস 5-এ আমরা যেটা করেছিলাম, রানার তো 124 টাকা বেশি আছে, তাহলে রবিন আর রানার মধ্যে, রানার যেহেতু 124 টাকা বেশি আছে, এই 124 টাকা আগে আমি রানাকে দিয়ে দিই আলাদা করে, বা এটা আলাদা করে রেখে দিই, এই 124 টাকা রানা পাবে। এই 124 টাকা 890 টাকা থেকে বাদ দিলে কত টাকা থাকে? 700, কত থাকে বলেন তো? 66, 766 টাকা থাকে মেবি। তো এই 766 টাকা যে অবশিষ্ট টাকা, রানার 124 টাকা বেশি, যেহেতু সে এটা নিয়ে গেল বা আলাদা করে এটা রেখে দিলাম, বাকি 766 টাকা কিন্তু রানা এবং রবিনের মধ্যে সমান ভাগে ভাগ হবে। এই 766 টাকাকে যখন আমরা 2 দিয়ে ভাগ করি, তখন এখানে কত টাকা আসে? 383 টাকা আসে। এই 383 টাকা রবিন পাবে, রানাও পাবে সমান সমান ভাগে। তাহলে রবিন তো এই 383 টাকা পাচ্ছেই, রানা 124 টাকা বেশি পাচ্ছে, যেটা আমি আলাদা করে তুলে লিখেছি, তখন এই 383-র সাথে এই 124 যোগ করে দিব। 383-র সাথে এই 124 যোগ করে দিলে 43705, রানা পাচ্ছে কত টাকা? 507 টাকা, সে রবিনের থেকে এই 124 টাকা বেশি পাচ্ছে। এটা হচ্ছে ক্লাস 5 এর নিয়ম, ক্লাস 5-এ আমরা এই নিয়মে করেছি। এখন আমি এই নিয়মটাই দেখাবো ক্লাস 6-এ, আপনারা হচ্ছে রানার টাকা ক ধরে নিন, সরি রবিনের টাকা ক ধরতে পারেন। রবিন হচ্ছে ক টাকা পাচ্ছে, আর রানা হচ্ছে কত পাচ্ছে? ক থেকে আরো কত টাকা বেশি পাচ্ছে? রবিনের থেকে 124 টাকা বেশি পাচ্ছে। তখন আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে এই রবিনের ক টাকা আর রানার ক যোগ 124 টাকা, এই সবগুলো মিলে কত আসবে? 890 টাকা আসবে। ক আর ক যোগ করলে কত আসে? 2টা ক যোগ করলে 2 ক আসবে, যোগ 124 সমান কত? 890। 124-এর আগে প্লাস আছে, এটা ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে? এক পাশে বাম পাশে সমান চিহ্নের বাম পাশে প্লাস থাকলে ডান পাশে চলে গেলে সেটা কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। তখন বা দিয়ে আমরা কি লিখতে পারি? 2 ক সমান কত আসবে? 766 আসবে। সুতরাং ক সমান কি, 2টা ক এর সাথে গুণ আছে, তাহলে ওই পাশে গেলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। তাহলে 766-কে আমরা কত দিয়ে ভাগ করব? ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে। তখন আসবে কত? 383 আসবে। তাহলে কটা কার টাকা? রবিনের টাকা। তাহলে রবিনের কাছে থাকবে কত? রবিনের কাছে থাকবে 383 টাকা। আর রানার কাছে থাকবে কত? রানার কাছে হচ্ছে ওই রবিনের থেকে 124 টাকা বেশি, 383 যোগ 124 সমান সমান কত আসবে? 507 টাকা। ব্যাপারটা কি ক্লিয়ার? এটা হচ্ছে ক্লাস 6-এ আমরা যখন আহ অধ্যায় 5 করব বীজগণিতের, বীজগণিতের কি করব? অধ্যায় 5 সমীকরণ তৈরি করে সমাধান করো, তখন আমাদের এই ধরনের অঙ্ক আবার ফেরত আসবে, এই ধরনের অঙ্ক আবার
ফেরত আসবে। যখন আমরা এই যে সমীকরণ তৈরি করেছি, এখানে কি করেছি সমীকরণ, এখানে তো ক ধরেছি, তখন এক্স ধরে করব, ওয়াই ধরে করবো, এগুলো আমাদের ক্লাস 6-এ অধ্যায় 5-এ আসে। আর ক্লাস 5-এর জন্য আমরা কি করেছিলাম, এই যে এখানে যে নিয়মটা দেখিয়েছিলাম যে রানা রানার অতিরিক্ত টাকা বাদ দিয়ে টাকা থাকে কত, 890 থেকে 124 বিয়োগ করবো 766, সেটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা রবিনের টাকা পাবো, আর রবিনের টাকার সাথে 124 টাকা যোগ করে দিলাম আমরা রানার টাকা পাবো। আপনারা সবাই পেরেছেন, এটা গুড। এখন যে যে নিয়ম ফলো করতে চান করতে পারেন, এটাতে কোনো সমস্যা। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে এটা এটা শেষ হলে এবার হচ্ছে যে আমরা কি করি, পরের আরেকটা অঙ্কে চলে যাই। এর পরের আরেকটা অঙ্ক কি, এটা বয়সের অঙ্ক। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট, এগুলো ক্লাস 6-এও আসবে। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 72 বছর। পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, তাদের প্রত্যেকের বয়স কত? করেন তো দেখি। পিতা বা ফাদার, ফাদার লিখে হচ্ছে যে আপনারা ফাদারের বয়সটা লিখবেন। সন, সন লিখে হচ্ছে আপনারা কি করবেন, পুত্রের বয়সটা লিখবেন। লিখে ফেলেন সবাই, মেসেজে দিয়ে দেন। জাফরান স্যার, আপনার নাম দেখছি আমি, সমস্যা নেই, আপনার নাম উঠেছে, দেখা যাচ্ছে। তাজবিউল অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ। সাবরিনা, সাফা, জুবাইর অ্যান্সার দিয়েছেন, প্রিয়তা অ্যান্সার দিয়েছেন, মারজুক, শিহান, গুড, আতিফ, ইরফান, ফারহান, ফুয়াদ, ইনায়া, মৌফা, পূর্ণতা। হ্যাঁ ঠিক আছে স্যার, যারা যারা অ্যান্সার দিয়েছেন এখন পর্যন্ত সবারটাই ঠিক আছে। গুড। আপনাদের অনেকেরই ক্যামেরা অফ আছে, ক্যামেরাগুলো একটু অন করে বসতে হবে, না তো আমি বোঝা যাচ্ছে না আসলে কে ম্যাথ করছেন কে বসে আছেন। ক্যামেরাগুলো সবাই অন করে বসে। মহিউদ্দিন ঠিক আছে। রিফাজ, তানজিম, নাহিয়ান, সাফা, ইনায়া, রিদিমা, স্যার আপনাদের ক্যামেরাগুলো অফ। ক্যামেরা অন করে বসতে হবে ক্লাসে, নয়তো আসলে ক্লাস নেওয়া পসিবল হবে না। সবাই ক্যামেরাটা অন করে বসবেন, যদি কোনো সমস্যা থাকে আমাকে মেসেজে দিয়ে রাখেন যে স্যার এই সমস্যার কারণে ক্যামেরাটা অফ রেখেছি। বাকিরা সবাই, হ্যাঁ ঠিক আছে, শেরিনা ঠিক আছে। যাদের কোনো সমস্যা নেই তারা ক্যামেরাটা অবশ্যই অন করে বসবেন, আর যাদের সমস্যা আছে আমাকে মেসেজ দিয়ে দিবেন। ওকে ঠিক আছে। তাহলে এই অঙ্কটাও আমরা কি করতে পারি, একটু আগে যেভাবে করেছিলাম সেভাবে করতে পারি, যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 72 বছর, পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। তাহলে আমরা ধরে নিতে পারি যে ধরি পুত্রের বয়স, পুত্রের বয়স কি, ক বছর, তাহলে পিতার বয়সটা কত আসবে, পিতার বয়সটা আসবে দ্বিগুণ, মানে 2 ক বছর, 2 কে 2 দিয়ে গুণ করে। তখন আমরা লিখতে পারি কি, সুন্দরভাবে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এই পিতা আর পুত্র দুইজনের বয়সের যোগফল আমাকে বলে দিয়েছে কত, সমষ্টি 72। ক আর 2 ক যোগ করলে এখানে আসবে কত, 3 ক, সমান সমান কত, 72। এখন 3 ক এর সাথে গুণ আছে, ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তখন 72-কে আমি 3 দিয়ে ভাগ করব, উত্তর আসবে কত, 24। তাহলে কটা ধরেছি পুত্রের বয়স, সুতরাং পুত্রের বয়স কত, পুত্রের বয়স 24 বছর। আর এখানে পিতার বয়সটা কত আসবে,
পিতার বয়স আসবে 24 গুণ দ্বিগুণ, যেহেতু 2 গুণ 48 বছর। এই অঙ্কগুলো আপনাদের বৃত্তির জন্য ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলো বৃত্তির জন্য ইম্পর্টেন্ট। এই টাইপের ম্যাথ গুলো আসবে, যে অঙ্কগুলো করানো হচ্ছে দেখবেন ঘুরে ঘুরে এই টাইপের অঙ্কই আপনাদের স্কুলের মডেল টেস্ট বা এই প্যাটার্নের আসবে, হয়তো একটু চেঞ্জ হবে, একটু তেদিক সেদিক করে দিবে, বাট এই টাইপের অঙ্কগুলোই আসবে। ঠিক আছে, মোটামুটি সবাই পেরেছেন। যারা পারেনি অবশ্যই অঙ্কটা তুলে নেবেন। এই অঙ্কগুলো এই অঙ্কগুলো কি ইম্পর্টেন্ট অঙ্ক, আমি বারবারই বলছি, সো অবশ্যই কি করবেন, খাতায় লিখে ফেলবেন। আপনারা যারা গ্রুপে যুক্ত আছেন, লব্ধি ফ্রি ক্লাস, বা যারা আমাদের এখানে ভর্তি আছেন, আমি এই স্লাইডটা আপনাদের কি করব, গ্রুপগুলোতে দিয়ে দিব। কিছু অঙ্ক এক্সট্রা থাকবে, সব তো আজকে শেষ করা যাবে না, কিছু অঙ্ক অতিরিক্ত থাকবে, সেগুলো আপনারা অবশ্যই কি করবেন, বাসায় চেষ্টা করবেন। ঠিক আছে? আচ্ছা, ভাজ্য এত, ভাগফল এত এবং ভাগশেষ এত হলে ভাজক কত? খুবই সহজ অঙ্ক, সূত্র ব্যবহার করে করা যায় বা সূত্র ছাড়াও করা যায়, যে যেভাবে পারবেন আমাকে শুধু অ্যান্সারটা দিবেন। সবাই অ্যান্সার দিয়ে দিচ্ছেন, দুই একজন কি দুইয়ের জায়গায় তিন, তিনের জায়গায় দুই দিয়ে দিয়েছেন কিনা একটু দেখেন। দুই একজনের অ্যান্সার একটু চেঞ্জ হয়েছে, বাকিদেরটা ঠিকই আছে। জাকিয়া, ওকে স্যার, ঠিক আছে। আহ মোমো, আরিশা, সুজোশ, ওকে, থ্যাংক ইউ স্যার, ম্যাক্সিমাম অ্যান্সার দিয়ে দিয়েছেন। আচ্ছা, ভাজক, এখানে চারটা সূত্র আছে, আমরা মোটামুটি চারটা সূত্র সবাই জানি, এখানে ভাজক বের করতে বলেছে। তাহলে ভাজক নির্ণয়ের সূত্রটা কি, এটাও কিন্তু প্রশ্নে আসে, পরীক্ষায় আসে এই ধরনের প্রশ্ন, যে ভাজক নির্ণয়ের সূত্র নিচের কোনটি, চেঞ্জ করে দেয়। তাহলে ভাজক নির্ণয়ের সূত্রটা কি, ভাজক নির্ণয়ের সূত্রটা আমরা কিভাবে নির্ণয় করব? প্রথমত ভাজ্য থেকে আমাদেরকে ভাগশেষটাকে বিয়োগ করতে হবে, ভাজ্য বিয়োগ ভাগশেষ, তারপর সেটাকে আমরা কি করব, ভাগ করব, ভাগফল, তারপর সেটাকে আমরা ভাগ করব কি দিয়ে, ভাগফল। তাহলে ভাজ্য হচ্ছে 5496, সেখান থেকে আমাকে 24 বিয়োগ করতে হবে, বিয়োগ করে তারপর ভাগ করতে হবে কত দিয়ে, 36 দিয়ে। তাহলে 96 থেকে 24 বিয়োগ করলে 5472 আসবে, সেটাকে ভাগ করতে হবে কত দিয়ে, 36 দিয়ে। তাহলে এখানে কত আসবে, 5472 ভাগ কত, 36, 36 একে 36, এখানে কয়বার যাবে, 5 বার যাবে। 7 2, তারপর 2 বার যাবে, 36 2 × 72, তাহলে কত আসলো, 152 আসলো। তাহলে ভাজকটা কত আসবে, 152। উত্তর 100। ফারহান ফুয়াদ, একটু হাত তুলবেন স্যার। ফারহান ফুয়াদ, একটু হাত তুলবেন। স্যার, ক্লাস করতে এসেছেন না? সো ক্লাস করবেন। আহ এখানে মেসেজে আমি বলেছি অতিরিক্ত কোনো লেখা লেখা যাবে না, তার সাথে হচ্ছে অতিরিক্ত কোনো কথা বলা যাবে না। বুঝতে পেরেছি?
ভাগশেষ নির্ণয়ের সূত্রটা কি? ভাগশেষ নির্ণয়ের সূত্রটা তো সহজ। ভাগশেষটা আমরা কিভাবে পাই? বলেন তো। এখন ভাগশেষ যদি থেকে থাকে, ভাগশেষ যদি আপনার কি থাকে, থেকে থাকে, তাহলে আপনার কি হবে? ধরেন আপনি হচ্ছে এখানে কি দেওয়া আছে 23, 23 আপনাকে ভাজক দিয়ে দিল কত 5, ভাগফল দিয়ে দিল কত 4। তাহলে ভাগশেষ কিভাবে বের করবেন? 23, 4 আর 5 ভাজক আর ভাগফলকে গুণ করলে 20 আসতেছে। তাহলে ভাজক আর ভাগফলকে গুণ করে যদি 20 আসে, ভাজ্য যদি 23 আসে, তাহলে আপনার কি আসতেছে? ভাগশেষ আসতেছে 3। তাহলে আপনি কি করবেন? ভাজ্যটাকে আলাদা রাখবেন শুরুতে, এটা সবার থেকে বড়। সেখান থেকে বিয়োগ করবেন কাকে? ভাজক এবং ভাগফলের গুণকে। ভাজক এবং ভাগফলের গুণকে, ভাজক এবং ভাগফল গুণ করে যে গুণফলটা পাবেন সেটাকে আপনি ভাজ্য থেকে বিয়োগ করবেন, তাহলে আপনি ভাগশেষ পেয়ে যাবেন। ক্লিয়ার ব্যাপারটা? সংখ্যা নিয়ে একটু চিন্তা করবেন যে আমার আসলে ভাজক এত, ভাজ্য এত, বলতে কোনটা থেকে কোনটা আমি কিভাবে বের করবো। ক্লিয়ার ব্যাপারটা? মান হয় ক্লিয়ার হয়েছে? তাহলে ভাগশেষ নির্ণয়ের সূত্র এটা। ভাজক নির্ণয়ের সূত্রটা একটু আগে দেখলাম। ভাজ্য নির্ণয়ের সূত্রটা কি? ভাজক গুণ ভাগফল যোগ কি? যোগ হচ্ছে ভাগশেষ। এটা হচ্ছে ভাজ্য নির্ণয়ের সূত্র। আর ভাগফল নির্ণয়ের সূত্রটা কি? ভাগফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে ভাজ্য থেকে প্রথমে ভাগশেষ বিয়োগ করতে হবে, তারপর সেটাকে ভাগ করতে হবে কি দিয়ে? ভাজক দিয়ে। এই ভাগফল বের করতে হলে এখানে ভাজক দিয়ে ভাগ করতে হবে, ভাজক বের করতে হলে এখানে ভাগফল দিয়ে ভাগ করতে হবে। শেষ। চারটা সূত্র খুব ভালোভাবে কি করতে হবে? ভাগফল এখানে দেওয়া আছে, মৃদুল ভাগফলের সূত্রটা এখানে, ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করবেন, তারপর ভাজক দিয়ে সেটাকে ভাগ করবেন। ঠিক আছে, তাহলে ভাগফল পেয়ে যাবেন। এই চারটা সূত্রে কিন্তু হচ্ছে যে যে মাল্টিপল চয়েস আসবে না, বহু নির্বাচনী প্রশ্ন, ওইখানেও কিন্তু আপনার লাগবে। জোবায়ের হাত তুলেছেন, বলেন। ওয়েট করেন জোবায়ের, এখন বলেন। স্যার আমার শীটের অধ্যায় 4-এর 21 নাম্বার আর 23 নাম্বারটাতে সমস্যা হচ্ছে স্যার। ঠিক আছে, এটা নেক্সট ক্লাসে নিয়ে আসবেন, কোনো সমস্যা নেই, ওকে দেখিয়ে স্যার। দিবো। ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা তাহলে এটা ক্লিয়ার করে দিচ্ছি। নেক্সট অঙ্ক হচ্ছে এই যে আমাদের চলে এসেছে, আমাদের বৃত্তিতে যে 8 মার্কের কোশ্চেন গুলো আসবে, বৃত্তিতে 8 মার্কের যে কোশ্চেন গুলো আসবে, যেটা হচ্ছে বড় প্রশ্ন, আমরা যেটা বলি সৃজনশীল প্যাটার্নে আসবে। সেখানে প্রশ্নগুলো এরকম আসতে পারে, একটা প্রশ্নে 1, আরেকটাতে 2, আরেকটাতে 2, আরেকটাতে 3, মোট 4টা অঙ্ক থাকতে পারে, এরকম থাকতে পারে। অথবা একটাতে 3, একটাতে 5 এরকম থাকতে পারে। অথবা দুইটাতে 4 এরকম থাকতে পারে, যে 4 4 করে 8। অথবা একটাতে থাকতে পারে 2, আরেকটাতে থাকতে পারে 3, আরেকটাতে থাকতে পারে 3, এভাবেও থাকতে পারে। অথবা 2 2 4 এভাবেও থাকতে পারে, মানে যে কোনো প্যাটার্নে থাকতে পারে কোশ্চেন গুলো। তো নর্মালি আমার কাছে যেটা মনে হয় যে 4 4 আর 2 3 3 এই প্যাটার্নটাই বেশি ফলো করবে, যে তিনটা প্রশ্ন দিলে প্রথমটাতে একটু ছোট থাকবে 2 মার্ক, পরে দুইটাতে 3 3 করে থাকবে। অথবা দুইটা প্রশ্নই মোটামুটি লেভেলের থাকবে, তখন এখানে 4 4 করে থাকবে, এরকম করে থাকবে। অথবা বিভিন্ন রকমের প্যাটার্নে কোশ্চেন করতে পারে। আমি কয়েকটা স্কুলের কোশ্চেন দেখেছি, এক এক স্কুলের কোশ্চেন প্যাটার্ন টিচার এক এক রকম করেছে। আপনাদেরকে এরকম কোশ্চেনের পরে এখানে ব্র্যাকেট দিয়ে দিবে, এখানে 4+4 লিখে দিবে, যে প্রথমটা তো 4 মার্ক, পরটা তো কি 4 মার্ক। বাৎসরিক মানে হচ্ছে বছর, 1 বছর। বাৎসরিক মানে কি? বছর। তারপর হচ্ছে যে আপনাকে এখানে ব্র্যাকেটে দিয়ে দেবে, এখানে 4টা প্রশ্ন দিল, ব্র্যাকেটে দিয়ে এলো 1+2+2+3, এভাবে দিয়ে দিল। মানে প্রথম অঙ্কে 1 মার্ক, দ্বিতীয় অঙ্কে 2, তৃতীয় অঙ্কে 2, 4 নাম্বারটাতে 3 মার্ক, এভাবে করে আসতে পারে। ঠিক আছে, তো এভাবে করে আপনার কি থাকবে? প্রশ্নের প্যাটার্নটা থাকবে। এখন এই অঙ্কটা দেখেন, রহিম সাহেবের মাসিক বেতন 22,500 টাকা। তিনি বাড়ি ভাড়া বাবদ 9,500 টাকা এবং সংসার খরচ বাবদ 10,500 টাকা ব্যয় করেন। বাকি টাকা ব্যাংকে জমা রাখেন। তিনি বাড়ি ভাড়া ও সংসার খরচ বাবদ বছরে মোট কত টাকা খরচ করেন? তাহলে এখানে কি করতে হবে? বাড়ি ভাড়া ও সংসার খরচ বাবদ, এখানে সবকিছু মাসের হিসাব দেওয়া আছে, এখানে সবকিছু কিসের দেওয়া আছে? মাসের। কিন্তু আপনার উত্তরে চেয়েছে বছরে, এই জিনিসটা খেয়াল রাখবেন, অনেক উত্তর দিয়ে দিয়েছেন। ঠিক আছে, তো এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি ভুল করবেন কোথায়? আপনাকে বলেছে তিনি বাড়ি ভাড়া ও সংসার খরচ বাবদ
বছরে মোট কত টাকা খরচ করেন, তো এখানে তো যেটা আছে মাসে 9,500, মাসে 10,500। তিনি, এটা ক নাম্বারটা, তিনি বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া ও সংসার খরচ বাবদ, সংসার খরচ বাবদ মাসে খরচ করেন, মাসে খরচ করেন কত টাকা, সেখানে কি আসবে, এই 9,500 আর 10,500 কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। 9,500 আর 10,500 যোগ করলে কত আসে, 20,000 আসে। এখন এই 20,000 টাকা কিন্তু তার বাড়ি ভাড়া ও সংসার খরচ বাবদ তার মাসিক, মাসিক খরচ। আপনাকে বলেছে বাড়ি ভাড়া ও সংসার খরচ বাবদ বছরে মোট কত টাকা। যারা 20,000 দিচ্ছেন উত্তরটা ভুল হচ্ছে, 20,000 উত্তরটা হবে না, কারণ আপনাকে বলছে তিনি বাড়ি ভাড়া ও সংসার খরচ বাবদ বছরে মোট কত টাকা খরচ করেন। এখানে আপনি যেটা বের করেছেন এটা হচ্ছে মাসিক, মাসিক বেতন দ্বারা তিনি বাড়ি ভাড়া বাবদ এত এত টাকা খরচ করেন, এটা মাসিক হিসাব। তাহলে তিনি বছরে খরচ করেন, তিনি বছরে খরচ করেন কত টাকা, তিনি বছরে খরচ করবেন এই 20,000 কে, এই 20,000-কে আপনার কি দিয়ে গুণ করতে হবে, 12 দিয়ে। তখন কত আসবে, 2,40,000 টাকা আসবে। কত আসবে, 2,40,000 টাকা। এটা হচ্ছে তার কি বছরে খরচ, এটা হচ্ছে কি তার বছরে, সরি হ্যাঁ বছরে খরচ, এটা হচ্ছে তার বছরে মোট খরচ। আর বলছে তার বাৎসরিক সঞ্চয় কত টাকা। তাহলে দেখেন তিনি মাসে ইনকাম করেন 22,500 টাকা, মাসে খরচ করেন 20,000 টাকা, তাহলে তার মাসিক সঞ্চয়, তার মাসিক সঞ্চয়টা কত টাকা। এই 22,500 থেকে আমি 20,000 বিয়োগ করি, তাহলে কত আসবে, 2,500 টাকা। এই 2,500 টাকা হচ্ছে তার মাসিক সঞ্চয়, এই 2,500 টাকা তার কি। তাহলে তার বাৎসরিক, বাৎসরিক মানে বছরে, তার বাৎসরিক সঞ্চয়টা কত, বাৎসরিক সঞ্চয়টা হবে কি, এই 2,500-কে আপনার কি করতে হবে, 12 দিয়ে গুণ করতে হবে। 12 দিয়ে গুণ করলে কত আসবে, 30,000 টাকা আসবে। এটাই উত্তর, এটাই কি, এখানে উত্তর 2,40,000 টাকা, আর এখানে উত্তর কত, 30,000। ক্লিয়ার। গুড। পরে যারা অ্যান্সার দিয়েছেন ঠিক আছে, ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। তাহলে এর পরের অঙ্কটাতে চলে যাই, এটা আশা করি সবাই বুঝতে পেরেছেন, এটা আশা করি সবাই বুঝতে পেরেছে। এর পরের অঙ্কটা চলে যাই। হ্যাঁ, এই অঙ্কটা, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভগ্নাংশের পার্ট। একটি লাঠির 3 ভাগের 1 অংশ মাটিতে, 5 ভাগের 3 অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য 3 মিটার। লাঠির কত অংশ পানির উপরে রয়েছে, সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য কত মিটার, লাঠির কত মিটার পানিতে আছে। 3টে অঙ্ক আছে। প্রথমটাতে হয়তো বা এরকম দিবে, প্রথমটাতে দিবে 2 মার্ক, তারপরটা দিবে 3 মার্ক, তারপরটা দিবে 3 মার্ক, এভাবে দিবে। তো এটাকে কিভাবে লিখে দিবে আপনাকে, এই যে এখানে যে উদ্দীপকটা আছে এখানে ব্র্যাকেটে লিখে দিবে 2+3+3, এভাবে লিখে দিবে 3, 3, 6, 2। এখন আপনারা ক নাম্বারটার অ্যান্সার দিবেন, খ নাম্বারটা দিবেন, গ নাম্বারটা দিবেন। দেখেন আপনারা যখন অ্যান্সার দিবেন তখন এটাকে হচ্ছে যে কিভাবে লিখবেন, লিখবেন হচ্ছে 1/3, একটা স্ল্যাশ চিহ্ন আছে না, এভাবে লিখবেন। এটা মানে কত, এটা মানে হচ্ছে 3/1, 3/5, তখন এটা কি আসবে, 5/3। আমরা যখন পরীক্ষা দিব পরীক্ষার মধ্যে এভাবে লেখা থাকবে। So, আপনারা যখন এখানে অ্যান্সার দিবেন 1/2, তখন আমি এটাকে ধরে নিব 2/1। ক্লিয়ার ব্যাপারটা। প্রথমে লব যাবে, তারপর হর যাবে, ভাগের জন্য ভগ্নাংশের জন্য মাঝখানে একটা স্ল্যাশ চিহ্ন যাবে, ঠিক আছে। তো আপনারা ক খ গ তিনটারই অ্যান্সার দিবেন দ্রুত। গুড, অনেকে অ্যান্সার দিচ্ছেন, গুড, ভেরি গুড। মঈনুদ্দিন, ঠিক আছে, জুবায়ের, গুড, নেহা, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ, ম্যাক্সিমামই অ্যান্সার দিয়ে দিচ্ছেন। গুড, ভেরি গুড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমি অঙ্কটা করে দিই। এই অঙ্ক আমাদের ক্লাস সিক্স এর বইও আছে। ক্লাস সিক্স এর বইয়ে এই ধরনের একটা অঙ্ক আমরা দেখেছি, যে লাঠির এত অংশ কাদায় পানিতে, এই ধরনের অঙ্ক ক্লাস সিক্স এর বইয়ে করেছি না? তো ক্লাস ফাইভ এর বই আছে, সিক্স এর বইয়ে যেটা ছিল 0.65 ছিল আর 0.15 ছিল, এভাবে দেওয়া ছিল, তাই না? এখানে ছিল 2 মিটার বা 4 মিটার একটা ছিল। তো এটা অঙ্ক আমরা ক্লাস সিক্স এর বই করেছি। 1.6 চ্যাপ্টারটা যারা করেছেন তারা এই অঙ্কটা করেছেন। এখানে আমরা ভগ্নাংশ করতেছি। ভগ্নাংশে কি লাঠির কত অংশ পানির উপরে রয়েছে? তাহলে সম্পূর্ণ লাঠিটাতে এক অংশ, এটা আমরা জানি। তাহলে ক নাম্বারটাতে আমরা কি লিখবো? লাঠির মাটিতে ও পানিতে আছে। আমরা মাটিতে ও পানিতে আছে কতটুকু সেটাকে বের করি। মাটিতে ও পানিতে আছে কতটুকু আছে? 3/1। এটার সাথে কি আসবে? 5/3 যুক্ত হবে। তাহলে কত আসতেছে? 3 5 কত? 15। 3 দিয়ে 15কে ভাগ করলে কত আসে? 5। 5 1 5 যোগ 5, 3 5 15, 3 3 9, তার মানে 15/14। এত অংশ আমার কি আছে? মাটিতে ও পানিতে আছে। মাটিতে ও পানিতে যদি 15/14 অংশ থাকে, তাহলে বাকি অংশটুকু পানির উপরে আছে। তাহলে পানির উপরে আছে, পানির উপরে আছে কতটুকু দেখেন তো? উপরে থাকবে কতটুকু? এই এক অংশ থেকে 15/14টাকে আমরা বিয়োগ করে দিই। বিয়োগ করে দিলে কি আসবে? লসাগু কত আসবে? 15। 1 আর 15, লসাগু 15। 1 দিয়ে 15কে ভাগ করলে 15, 15 একে 15 বিয়োগ 14 সমান সমান কত আসবে? 15/1 অংশ আসবে। তাহলে এই 15/1 অংশ, এটা হচ্ছে পানির উপরে আছে। তাহলে লাঠির কত অংশ পানির উপরে আছে? 15/1 অংশ। এটা হচ্ছে কয়ের উত্তর। এবার খতে বলেছে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য কত মিটার। তাহলে প্রশ্ন মতে পানির উপরের অংশ দৈর্ঘ্য 3 মিটার। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে এই 15/1 অংশ সমান আমরা লিখতে পারি কত? 3 মিটার। তা আমাকে সম্পূর্ণটা বের করতে বলেছে, তাহলে এক অংশ সমান কত আসবে? 3/1 অংশের যেহেতু বেশি হবে, এবং এটা যেহেতু প্রকৃত ভগ্নাংশ, তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 3 গুণ 15 আসবে, সমান সমান আসবে কত? 45 মিটার। তার মানে আমাদের কি সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য কত? 45 মিটার। আচ্ছা, লাঠির কত মিটার পানিতে আছে? এখন পানিতে আছে 5/3 অংশ। এখন এক অংশ 45 মিটার, আমি গটা এখানে করে ফেলি। আবার এখানে লিখতে পারি যে প্রশ্ন মতে আমরা কি দেখতেছি? এক অংশ সমান 45 মিটার। এক অংশ সমান কত? 45 মিটার। তাহলে আমাকে বলেছে পানিতে আছে। পানিতে কতটুকু আছে? 5/3 অংশ। সমান কত আসবে? 5/3 অংশ যেহেতু দৈর্ঘ্যটা কম হবে, তাহলে আমরা এখানে কি করব? প্রকৃত ভগ্নাংশের জন্য গুণ করব। তাহলে 5 নং 45, 3 নং 27। ক্লিয়ার ব্যাপারটা? স্যার খ নাম্বারটা বুঝেন নাই। স্যার একটু আপনাদেরকে বলেছিলাম নামগুলো একটু রিনেম করে নেওয়ার জন্য, না তো আপনাদেরকে আসলে বলা যাচ্ছে না। ওপো, এই যে CPH, স্যার আপনার নাম কি? সাফা হাত তুলেছেন, বলেন। তো হাত তুলেছেন, বলেন স্যার।
স্যার এখানে আপনার এই স্যার একটু আনমিউট করে বলেন। স্যার এখানে গ নাম্বারে যে আপনার 3/5 এটা গুণ হয়েছে, গুণটা একটু এটা ভাগ হবে না? আচ্ছা, এটা গুণ হবে, কেন গুণ হবে দেখেন, আমরা কিন্তু বলেছি যখন প্রকৃত ভগ্নাংশ থাকবে ঐকিক নিয়মে বাম পাশে যদি প্রকৃত ভগ্নাংশ থাকে, বাম পাশে যদি কি থাকে, প্রকৃত ভগ্নাংশ থাকে, তাহলে মান যদি বাড়ে তাহলে আমরা ভাগ করব, আর কমলে আমরা কি করব, গুণ করব। কারণ আপনি দেখেন যে ওই যেটা আমি নর্মালি বুঝাই যে 1 কেজি আলুর দাম, 1 কেজি আলুর দাম ধরেন 40 টাকা। তাহলে আপনার কাছে কি মনে হয় 2 ভাগের 1 কেজি আলুর দাম বেশি হবে না কম হবে বলেন তো? তো এবার বলেন। আর এই 2 কেজির দাম বেশি। 2 কেজি না, 2 ভাগের 1 কেজি, 2 ভাগের 1 মানে অর্ধেক, কম। কম হবে। কম তো হবে, কম হইলে আমরা নর্মালি কি করি, কম হলে আমরা নর্মালি কি করি, কম হতো না, ভাগ করি। কম হবো, কম হলে নর্মালি আমরা কি করি, ভাগ করি। কিন্তু ভাগ করে। এখানে যদি আমরা ভাগ করতে যাই তাহলে দেখেন এই অর্ধেক কেজির দাম চলে আসতেছে একটা আলুর দাম 80 টাকা। 40 টাকা। আহ, তাহলে এখানে এই যে 1/2 কেজি আলুর দাম আমার চলে আসতেছে 80 টাকা, এটা কি 80 টাকা হবে, বেশি হবে না কম হবে? অবশ্যই কম হবে না। তো এখানে যখন প্রকৃত ভগ্নাংশ 20 থাকে, টিয়া। প্রকৃত, হ্যাঁ, প্রকৃত ভগ্নাংশ থাকলে স্যার হাত তোলা ছাড়া কথা বলা যাবে না। বারবার বলছি, হাত তোলা ছাড়া কথা বলা যাবে না। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, যখন এটার মান কি হয়ে যাবে, এই যে 1/2 কেজি আলু, এটার দাম কি আসবে, কম আসবে, এবং এটা যেহেতু প্রকৃত ভগ্নাংশ তাহলে এখানে আমাকে তখন গুণ করতে হবে। তখন গুণ করলে এটার দাম কত চলে আসছে, 20 টাকা। তো আপনি দেখেন 1 কেজি আলুর দাম 40 টাকা হলে 1/2 কেজি আলুর দাম 20 টাকা হবে, এটা তো আমরা বুঝতেছি। কিন্তু এখানে যদি আমরা ভাগ দিই সেটা হচ্ছে 80 টাকা, সেটা কিন্তু আমার সঠিক উত্তর। তো প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আপনাকে এটা মানতে হবে, মাথায় রাখতে হবে, ঐকিক নিয়মে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে 15 ভাগের 1 অংশ যত মিটার, 1 অংশ বেশি হবে, বেশি হইলে আমরা ভাগ করব, আর কম হইলে আমরা কি করব, গুণ করব। কখন, যখন সেখানে প্রকৃত ভগ্নাংশ থাকবে, যখন সেখানে কি থাকবে, প্রকৃত প্রকৃত। ভগ্নাংশ থাকবে। ক্লিয়ার ব্যাপারটা? প্রকৃত। জি। জি। তারপর তো এবার ওয়াকিয়া হাত তুলেছেন, বলেন। বলেন। ক নাম্বারে গুণ কেন হয়েছে এটাই তো বুঝতেছি না। গ নাম্বারে গুণ কেন হয়েছে এটা তো আপনাকে বলেই দিলাম, যে 1 অংশের দৈর্ঘ্য যদি 45 মিটার হয়, 5 ভাগের 3 অংশের দৈর্ঘ্যটা কি বেশি হবে না কম হবে? কম। বেশি। কম হলে তখন কি করতে হয়, 5 ভাগের 3 যেহেতু প্রকৃত ভগ্নাংশ, কম হতে হলে সেখানে আমাদের কি কি করতে হয়, গুণ করতে হয়। ভাগ। ফারহান ফুয়াদ, আপনাকে বারবার বলছি স্যার, আনমিউট করা যাবে না হাত তোলা ছাড়া। ওয়াকিয়া বুঝতে পেরেছেন? রোদেলা হাত তুলেছেন, বলেন। বুঝছি না। স্যার খ নাম্বারের ভাগটি একটু বুঝিয়ে দিতে পারবেন? খ নাম্বারে আপনাকে বলেছে, এই যে আপনি যখন পানির উপরে আছে বের করেছেন 15 ভাগের 1 অংশ, এই পার্টটুকু বুঝেছেন, 15 ভাগের 1 অংশ এই পর্যন্ত। হ্যাঁ। এখন আপনাকে প্রশ্নে বলে দিয়েছে পানির উপরের অংশের দৈর্ঘ্য 3 মিটার। তার মানে প্রশ্ন মতে আমরা এই 15 ভাগের 1 অংশ সমান 3 মিটার লিখতে পারি। তো 15 ভাগের 1 অংশ যদি 3 মিটার হয়, 1 অংশের দৈর্ঘ্যটা বেশি হবে না কম হবে? বেশি হবে। বেশি হবে। তো যদি এই যে দেখেন এখানে ঐকিক নিয়মের বাম পাশে যদি কি থাকে, প্রকৃত ভগ্নাংশ, এই যে 15 ভাগের 1, এটা কি একটা প্রকৃত ভগ্নাংশ না? যদি হ্যাঁ। প্রকৃত ভগ্নাংশ থাকে, যদি মান বৃদ্ধি হয় তখন আমাদেরকে ভাগ করতে হয়, আর যদি মান কমে যায় তখন আমাদেরকে গুণ করতে হয়। এটা প্রকৃত ভগ্নাংশের নিয়ম, ঐকিক নিয়মে প্রকৃত ভগ্নাংশের এই নিয়মটা আপনাকে মাথায় রাখতে হবে অবশ্যই, নয়তো আপনার 70 থেকে 80% অঙ্ক ভুল হবে। যে নর্মালি ঐকিক নিয়ম আমরা বাড়লে গুণ করি, কমলে ভাগ করি, বাড়লে গুণ, কমলে ভাগ। কিন্তু যখন হ্যাঁ। ঐকিক নিয়মে প্রকৃত ভগ্নাংশ চলে আসবে তখন বাড়লে করব ভাগ, কমলে করব কি, গুণ। ক্লিয়ার? সাফা হাত তুলেছেন, বলেন।
ওকে, ঠিক আছে, তাহলে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। বইয়ে, আপনাদের বইয়ে উদাহরণে একটা অঙ্ক আছে, ভগ্নাংশের উদাহরণ পার্টে এরকম একটা অঙ্ক আছে, একটা ছবি দিয়ে এরকম করে একটা বাঁশ কাদার মধ্যে আছে, আছে এরকম একটা ছবি দেওয়া আছে বইয়ের মধ্যে উদাহরণের অঙ্কে, ক্লাস 5 এর বই, এটা একটু দেখে নিবেন। সাফা হাত তুলেছেন, বলেন। ঠিক আছে, তাহলে আপাতত এই অঙ্কে কারো কোনো প্রবলেম আছে? স্যার হাত তুলেছেন, বলেন কি প্রবলেম। আগে আপনার নামটা বলেন আনমিউট করে। সাফা তাহলে মেসেজে লিখে দেন, একটু মেসেজে লিখে দেন। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন দেখবো। ঠিক আছে, এখানে কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আছে। এই সংক্ষিপ্ত প্রশ্নটা, সাফা এখানে দেখেন 3 নাম্বারটা যেটা বলেছে লাঠির কত মিটার পানিতে আছে। তা আমরা লাঠিটার দৈর্ঘ্যটা কত পেয়েছি, এক অংশের দৈর্ঘ্য কত, 45 মিটার পেয়েছি না? তাহলে আমরা এক অংশের দৈর্ঘ্য যদি 45 মিটার পাই, 5 ভাগের 3 অংশ, এটা বেশি হবে না কম হবে? আমাকে বলেন তো, 5 ভাগের 3 অংশের দৈর্ঘ্য বেশি হবে না কম হবে? অবশ্যই কম হবে। তাহলে কম হলে তখন আমাকে এখানে কি করতে হবে, ঐকিক নিয়মে সেখানে আমাকে তখন গুণ করতে হবে। কেন গুণ করতে হবে? কারণ ঐকিক নিয়মে প্রকৃত ভগ্নাংশ যখন থাকে, তখন বাড়লে আমরা ভাগ করি, বাড়লে আমরা ভাগ করি, আর কমলে আমরা কি করি, গুণ করি। এখানে যেহেতু মানটা কমবে, তাই আমরা এখানে কি করেছি, গুণ করেছি। ক্লিয়ার? ওকে স্যার, নেক্সট। এখানে কতগুলো শর্ট কোশ্চেন আছে, জাস্ট অ্যান্সার দিয়ে দিবেন, এগুলো বেশি সময় নেওয়া যাবে না, জাস্ট অ্যান্সার দিবেন। 9টি ডিমের দাম 72 টাকা হলে 1 ডজন ডিমের দাম কত? দ্রুত অ্যান্সার দিয়ে দেন, এগুলো বেশি সময় নেওয়া যাবে না, দ্রুত অ্যান্সার দিয়ে দিবেন। মইনুদ্দিন গেছো, যে আসছো? গুড, সবাই অ্যান্সার দিচ্ছেন। তো 9টি ডিমের দাম 72 টাকা হলে একটি ডিমের দাম কত? ঠিক আছে, সরি, 1 ডজন ডিমের দাম কত, মানে 12টা, 12টা ডিমের দাম কত বের করতে বলেছে। তো এটা তো একদমই সহজ, 9টা ডিমের দাম 72 টাকা। আমি পুরাটা লিখছি না। তাহলে একটা ডিমের দাম কম হবে, কম হলে আমরা কি করব, নর্মাল ভাগ করি, 8 টাকা আসবে। আর আপনাকে বলছে 1 ডজন, 1 ডজন মানে কতটি, তাহলে 12টি, 12টি ডিমের দাম কত আসবে, 8 গুণ 12, 8 12 96 টাকা, শেষ উত্তর। হ্যাঁ, গুড গুড, ভেরি গুড, সবাই অ্যান্সার দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ। নেক্সট, নেক্সট ম্যাথ, এগুলোতে সময় বেশি নিব না, আমি বলেছি। 12টি পেন্সিলের দাম 200 টাকা হলে 18টি পেন্সিলের দাম কত? হ্যাঁ স্যার, ঐকিক নিয়মেই করা যাবে, ঐকিক নিয়মেই তো করতেছি, যা যা করতেছি ঐকিক নিয়মেই করবেন, এটা ঐকিক নিয়মে করবেন। আপনাদের তো 4 নিয়মের মধ্যে ঐকিক নিয়মও আছে কিছু। ঠিক আছে, 12টি পেন্সিলের দাম 200 টাকা হলে 18টি পেন্সিলের দাম কত? ইনায়া, কারেকশন করেন। দিগন্ত, থ্যাংক ইউ। মুসাইবা, ওমর ঠিক আছে, মাহিদ ঠিক আছে, শেরিনা, মানহা, রিদিমা, মাইশা, গুড, ভেরি গুড। আরিশা ঠিক আছে, মইনুদ্দিন ঠিক আছে। তো এটাও মোটামুটি ভাবে সবাই পারতেছেন, থ্যাংক ইউ, ম্যাক্সিমামই অ্যান্সার দিয়ে দিয়েছেন, বাকিরাও। আহ সায়ন্তিকা মনে হয় একটা জিরো কম দিয়েছেন, একটু দেখেন। ফারহান ফুয়াদ, এই অ্যান্সার তো আসার কথা না, একটু দেখেন কি করেছেন। সায়ন্তিকা ঠিক আছে, তোয়েবা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে স্যার, ম্যাক্সিমামটাই ঠিক আছে। 12টি পেন্সিলের দাম 200 টাকা, তাহলে 12টি পেন্সিলের দাম 200 টাকা।
তাহলে একটি পেন্সিলের দাম কি আসবে? কম আসবে। কম আসলে তখন কি আসবে? ভাগ হবে। আর 18টি পেন্সিলের দাম বের করতে বলেছে, তাহলে 18টি পেন্সিলের দাম বেশি হলে সেটা কি আসবে? গুণ আসবে। তাহলে 6 দিয়ে কাটাকাটি করলে 3 6 18, 2 200 কে কাটলে 100 সমান সমান কত টাকা? 300 টাকা। ম্যাক্সিমাম অ্যান্সার দিয়ে দিয়েছেন, ধন্যবাদ। নেক্সট অঙ্ক। যে ভগ্নাংশের হর অপেক্ষা লব বড় তাকে ড্যাশ ভগ্নাংশ বলে, কি বলে? অ্যান্সার দিয়ে দেন। গুড, শেরিনা ঠিক আছে, সায়ন্তিকা ঠিক আছে, নুসাইবা ঠিক আছে। অপকৃত। গুড। তাহলে এটাকে কি বলে? এটাকে অপকৃত ভগ্নাংশ বলে। যে ভগ্নাংশের হর অপেক্ষা লব বড়, মানে হর হচ্ছে যদি 5 থাকে, লব হবে 5-এর থেকে বড় 6, তখন সেটাকে আমরা কি বলবো? অপ্রকৃত ভগ্নাংশ বলবো। তখন সেটাকে আমরা অপকৃত ভগ্নাংশ বলবো। ঠিক আছে ঠিক আছে, তানজিম মাহমুদুস। ওকে, নেক্সট 4 নাম্বার। মিশ্র ভগ্নাংশের পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ কি আকারে যুক্ত থাকে? আমরা জানি মিশ্র ভগ্নাংশ সমান কি থাকে। মিশ্র ভগ্নাংশটা কিরকম আসে? 5 সমস্ত 2 ভাগের হয়। তো এখানে এই 5টা থাকে হচ্ছে অপকৃত। পূর্ণ সংখ্যা, আর 2 ভাগের একটা থাকে কি হচ্ছে? প্রকৃত ভগ্নাংশ। 2 ভাগের একটা কি? প্রকৃত ভগ্নাংশ। আর এই 5 হচ্ছে কি? অপকৃত। পূর্ণ সংখ্যা। তো এই প্রকৃত ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা কি আকারে যুক্ত থাকে? তাদের মাঝখানে কোন চিহ্ন থাকে? যোগ চিহ্ন থাকে। ভেরি গুড। যোগ। তাহলে যোগ। তারা কি আকারে যুক্ত থাকে? যোগ আকারে যুক্ত থাকে। তারা কি আকারে যুক্ত থাকে? যোগ আকারে যুক্ত থাকে। তাহলে মিশ্র ভগ্নাংশ সমান কি লেখা যায়? যোগ। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা যোগ প্রকৃত যোগ। ভগ্নাংশ। অপকৃত। এখানে এখানে খালি ঘর দিয়ে দিলাম। এটা হচ্ছে কি, সামনে কোনো একটা প্রশ্ন যদি এরকম থাকে যে মিশ্র ভগ্নাংশ সমান কি, মিশ্র ভগ্নাংশ সমান পূর্ণ সংখ্যা যোগ প্রকৃত ভগ্নাংশ, যদি এরকম দুইটা খালি ঘরের মাঝখানে যোগ চিহ্ন দেয়, একটাতে পূর্ণ সংখ্যা লিখবেন, একটাতে প্রকৃত ভগ্নাংশ, এবং এই দুইটা কি আকারে যুক্ত থাকে? মাঝখানে যোগ আকারে যুক্ত থাকে। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, ক্লিয়ার করে দিচ্ছি। নেক্সট, মিশ্র থেকে অপকৃত ভগ্নাংশে নেওয়ার সূত্রটি লিখো। আপনাদের এটা আছে, বইয়ে কোশ্চেন আছে যে মিশ্র থেকে অপকৃততে নাও, অপকৃত থেকে মিশ্রতে নাও। তাহলে মিশ্র থেকে অপকৃততে নেওয়ার সূত্রটা কি? আপনারা ক্লাস 6 এর বইয়ে পড়েছেন যে এখানে কি থাকে? পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব, ভাগ কি থাকবে এখানে? হর থাকবে। ভাগ এখানে কি থাকবে? হর। পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব, ভাগ কি থাকবে? হর। ঠিক আছে, এটা হচ্ছে কি মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশে নেওয়ার সূত্র। আপনাদের ক্লাস 6 এর বইও এটা আছে, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নেক্সট, এটা তো একটু আগে দেখিয়েছি। মিশ্র ভগ্নাংশ সমান কি আসবে? ড্যাশ প্লাস ড্যাশ। কি কি লিখবেন এখানে? পূর্ণ সংখ্যা যোগ প্রকৃত ভগ্নাংশ লিখবেন, যেটা একটু আগে বলেছি এটাই আবার এসেছে। মিশ্র ভগ্নাংশ সমান এখানে আমরা কি লিখবো? পূর্ণ সংখ্যা যোগ প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, পূর্ণ সংখ্যা যোগ। আর 3-4টা কোশ্চেন আমরা সলভ করবো, দেন আমরা পরীক্ষার দিকে চলে যাব। দুটি ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেটি কি হয়? দুইটা ভগ্নাংশের যদি লব কি হয়? একই হয়। দুইটা ভগ্নাংশের হর যদি একই হয়, মানে আপনাকে এরকম দিল যে 5/2 আর 5/3, তাহলে দুইটার হর সেম। তাহলে যে ভগ্নাংশের লব বড় আসবে সেটা কি আসবে? সেটি কি হবে? বড় হবে। ভেরি গুড। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ভেরি গুড। এগুলোতে যে এই 7টা অঙ্ক করালাম নৈবিত্তিক টাইপ, এগুলোতে কারো কোনো প্রবলেম আছে? ওকে, নেক্সট। ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার সময় পূর্ণ সংখ্যা দ্বারা কাকে গুণ করতে হয়? দেখেন, একটা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করবো, ধরেন 5/3, এটাকে গুণ করব 2 দিয়ে। এখন এই ভগ্নাংশকে যখন পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করব,
তখন কি করি আমরা, এটা গুণফলটা কিভাবে লিখি, 5 3 আর 2 গুণ করে দিই, 3 দুগুণে উপরে লিখি কত, 6। ব্যাপারটা এরকম হয় না? তাহলে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার সময় পূর্ণ সংখ্যা দ্বারা কাকে গুণ করতে হয়, লবকে গুণ করতে হয়। ভেরি গুড, সবাই সঠিক উত্তর দিয়ে দিয়েছেন। এখানে কি করতে হবে, লবকে গুণ করতে হবে। কাকে গুণ করতে হবে, লব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, নেক্সট 8-এর পরে 9 নাম্বার অঙ্ক। অপ্রকৃত ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ কোন ধরনের ভগ্নাংশ হয়? একটা অপ্রকৃত ভগ্নাংশ, তার বিপরীত ভগ্নাংশ। বিপরীত ভগ্নাংশটা কি? অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে 3/5। তো বিপরীত ভগ্নাংশটা হচ্ছে লব হরের জায়গায় চলে যায়, হর লবের জায়গায় চলে আসে, তখন এটা হয়ে যায় কি, 5/3। তো এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটার বিপরীত ভগ্নাংশ কি হয়ে গিয়েছে, প্রকৃত ভগ্নাংশ। গুড, সবাই অ্যান্সার দিয়ে দিয়েছেন। তাহলে অপ্রকৃত ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশটা কোন ধরনের ভগ্নাংশ হয়, প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, নেক্সট। একটি ভগ্নাংশ ও এর বিপরীত ভগ্নাংশ গুণফল কত আসবে? একটি ভগ্নাংশ ও এর বিপরীত ভগ্নাংশের গুণফল কত আসবে? সবার মুখস্থ উত্তর 1 হবে। কিভাবে, কিভাবে 1 হবে? দেখেন, আমার এখানে 5/3, এর বিপরীত ভগ্নাংশ কত, 3/5। তো এদেরকে যখন গুণ করব, গুণ করলে তখন এখানে কাটাকাটি হয়ে উত্তরটা হয়ে যাবে কত, উত্তরটা হয়ে যাবে কত। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, ঠিক আছে। তাহলে এরপরে আরো কয়েকটা অঙ্ক ছিল, আপাতত আজকে আর ওই অঙ্কগুলো দেখবো না। ঠিক আছে, মোটামুটি এই স্লাইডটা আপনারা সবাই পেয়ে যাবেন। আরো কিছু অঙ্ক আছে, এগুলো বাসায় একটু প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এখানে আরো কয়টা অঙ্ক আছে, আরো 10টা অঙ্ক আছে, এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবেন। আমাদের সামনে আবার ক্লাস আছে নেক্সট সপ্তাহে, আপনারা তো শিডিউলটা পেয়ে গিয়েছেন আশা করি। তো এখানে অলরেডি আপনাদের কি আছে, ক্লাস আছে। যদি এই স্লাইডে কারো কোনো সমস্যা থেকে থাকে নেক্সট ক্লাসে আমাকে বলতে পারবেন। ঠিক আছে, এবং নেক্সট ক্লাসটা আমরা করবো শতকরার উপর, এটা আরো ইম্পর্টেন্ট। শতকরার যে চ্যাপ্টারটা আছে অধ্যায় 9, সেই চ্যাপ্টারটার উপরে করব, এবং লাস্ট আরেকটা ক্লাস করবো জ্যামিতির উপর। মোট 3টা ক্লাস করবো, ইম্পর্টেন্ট 3টা। আজকে ভগ্নাংশ এবং গণিতের 4 নিয়ম দুইটারই যত ভ্যারাইটির আসে অঙ্ক, মোটামুটি আমি ম্যাক্সিমাম গুলো আমি কভার করার চেষ্টা করেছি। হয়তো বা 2-1টা প্রবলেম থাকতে পারে, আপনারা আমাকে জানাতে পারবেন। ঠিক আছে, এখানে যে নিচে যোগাযোগের নাম্বারটা দেওয়া আছে এখানেও দিতে পারেন, বা আমার নাম্বার যাদের কাছে আছে তারা সেখানেও তাদের প্রবলেম গুলো আমাকে জানান। স্পট টেস্ট স্যার এখন হবে, 1টা মিনিট সময় নেবেন, সবাই 1টা মিনিট ব্রেক নিবেন। হামিম হোসেন স্যার, আপনি কি নিতে চাচ্ছেন একটু আনমিউট করে বলবেন। আমি আনমিউট করার অপশন দিচ্ছি। হামিম হোসেন রাহাত, একটু বলেন। হ্যাঁ, এটার উত্তর 5 হবে। যারা যারা অ্যান্সার দিচ্ছেন এটার উত্তর 5। ঠিক আছে, হামিম বলেন। হ্যাঁ স্যার, আমি তো ওই শিডিউলটা পাই নাই, পরের সপ্তাহে ক্লাস হবে বা ওই যে সাজেশনটা। শিডিউলটা, শিডিউলটা আপনি পান নাই? শিডিউলটা আমাদের আপনি তো হচ্ছে যে গ্রুপে অ্যাড আছেন না, লব্ধি ফ্রি ক্লাস গ্রুপে। আপনি এই যে এই জি নাম্বারটা, স্যার। এই নাম্বারটা ওই ফ্রি ক্লাস গ্রুপে দিয়ে দিয়েছি। ঠিক আছে, আবার দিয়ে দিব। এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারটাও সেভ করে রাখতে পারেন, নিচে যে 01601413181, এই নাম্বারটাও সেভ করে রাখতে পারেন। এই নাম্বারে মেসেজ দিলেও আমি কি করব, কি, ঠিক আছে। জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনাদেরকে আমি স্পট টেস্ট দেওয়ার আগে সবাইকে ভিডিও অন করতে হবে। ভিডিওটা অন না করলে স্পট টেস্ট নেওয়া যাবে না, ভিডিওটা অন করতে হবে। শিহান হাত তুলেছেন, বলেন। স্যার কখন কখন ক্লাস হবে তা তো জানি না। আপনি এই যে এই নাম্বারটাতে একটা মেসেজ দিয়ে রাখবেন, ওইখানে আমি দিয়ে দিব শিডিউল। বলবেন যে স্যার আমার ফ্রি ক্লাসের শিডিউলটা লাগবে। এই যে 01601413181, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। ঠিক আছে, দিলে পেয়ে যাবেন ওইখানে। সবাই এখন ক্যামেরাটা অন করবেন, অবশ্যই ক্যামেরাটা অন করবেন। ক্যামেরা অন করা ছাড়া কি করা যাবে না, এক্সাম দেওয়া যাবে না।